তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে 5th সেমিস্টারে এবার পরীক্ষা দেবে, তোমরা জানো তোমাদের প্র্যাকটিক্যাল পোর্শনে কিন্তু একটা প্র্যাকটিক্যাল রয়েছে, যেটা কিন্তু প্রিপারেশন অফ অ্যান ইনভেন্টরি অফ এক্সট্রিম ক্লাইমেট ইভেন্ট অ্যান্ড মিটিগেশন মেজার অফ এনি ক্লাইমেটিক রিজিয়ন country of South Asia for a period of 1 decade on the basis of secondary information. দেখো, আমি যদি তোমাদের একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি, এখানে কিন্তু তোমাদের একটা ইনভেন্টরি প্রিপারেশন, একটা ইনভেন্টরি তৈরি করতে হবে, অর্থাৎ একটা তালিকা তৈরি করতে হবে কৃষের একটা এক্সট্রিম ক্লাইমেট ইভেন্ট, একটা অতি বিপর্যয় ঘটাতে পারে এরকম একটা ক্লাইমেট ইভেন্টের তার তালিকা তৈরি করতে হবে, এবং তার মিটিগেশন মেজার, অর্থাৎ তাকে প্রশমন করার জন্য আমরা কি কি উপায় ব্যবহার করতে পারি সেটা নিয়ে একটা কিন্তু তোমাদের ইনভেন্টরি প্রিপারেশান করতে হবে। এবং সেটা কোন এরিয়ার কিন্তু পরিষ্কার লেখা আছে এখানে, যে কান্ট্রি অফ সাউথ এশিয়া, অর্থাৎ ভারত, বাংলাদেশ, এরকম দেশগুলোতে। যেহেতু আমরা যেহেতু কলকাতা ইউনিভার্সিটির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে, এই জন্য ইন্ডিয়া বেস আর তার সঙ্গে বাংলাদেশ রিলেটেড কিন্তু কোশ্চেন আসবে এখানে, যে এইখানে কী ধরনের এক্সট্রিম ইভেন্ট হয়। এখন আমরা যদি খেয়াল করি এই পোর্শানে, আমরা কিন্তু একটা জিনিস দেখব যে এখান থেকে কিন্তু মেনলি আমাদের এখানে ভারত বা বাংলাদেশের এই উপকূলবর্তী যে অংশে আমরা থাকি, এখানে কিন্তু এক্সট্রিম ক্লাইমেট ইভেন্ট বলতে সবার আগে যেটা আমাদের চোখে আসবে, আমাদের নজরে আসবে, সেটা কিন্তু সাইক্লোন। বিভিন্ন সময় বিভিন্ন সাইক্লোন হয়, এছাড়াও ফ্লাড হতে পারে। যেহেতু আমাদের এই রিজিয়নে আর্থকোয়েক বা এই ধরনের কোনো ঘটনা ঘটে না, এক্সট্রিম ইভেন্ট ঘটে না, তাই এগুলোকে বাদ দিয়ে আমরা এখানে প্রিপেয়ার করব কিন্তু অবশ্যই সাইক্লোনকে আর ফ্লাডকে। দেখো, যদি এরকম কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসে, এখনও তো এই রিলেটেড কোনো কোশ্চেন পরীক্ষাতে আসেনি, যদি বাই চান্স দিয়ে দেয়, তাহলে তোমরা এই কাজটা কীভাবে করবে আমি তোমাদের এখানে বলি। দেখো, আমি তোমাদেরকে একটা এক্সট্রিম ক্লাইমেট ইভেন্ট হিসেবে সাইক্লোনের একটা এক্সাম্পল দিয়ে এইভাবে করলে মোটামুটি কাজটা সহজ হবে, সেরকম আমি করে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমরা পরীক্ষার সময় হয়তো কোনো একটা এক্সট্রিম ইভেন্টের কথা উল্লেখ করে দিতে পারে, নাও দিতে পারে, না দেওয়ার সম্ভাবনা বেশি। তো ধরো আমি এখানে আমফান নিয়ে করেছি, কেমন ঘূর্ণিঝড় আমফান, যেটা 2020 সালে দক্ষিণ এশিয়ায় হয়েছিল। এবং কোথায় হয়েছিল? সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল কলকাতাতে এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে, উড়িষ্যাতেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল। তো এই ধরনের সাইক্লোনের ক্ষেত্রে আমরা কি করব? দেখো, এখানে লেখা আছে, এর প্রশমন মোকাবেলায় পরিমাপগুলো কী তার নিচে আমরা তালিকাভুক্ত করব। তোমরা এই প্যাটার্নটা ফলো করলে কিন্তু খুব সহজে পেরে যাবে। দেখো, এখানে কোনো একটা ঘূর্ণিঝড় হলে তার প্রাক ঘূর্ণিঝড় প্রস্তুতি ও পূর্বাভাস ব্যবস্থা, এখানে আমরা কী কী রাখবো? এখানে রাখবো আগাম সতর্কতা, অর্থাৎ যে দেশগুলোতে হবে সেই দেশগুলোর আবহাওয়া মডেল ব্যবহার করে বা উপগ্রহ চিত্র থেকে আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড়টি কোন পথে আসছে, তার একটা আগাম সতর্কতা। আর সতর্ক বার্তার প্রচার, অবশ্যই এটা খুব জরুরি। এখন তো কমিউনিকেশান সিস্টেম অনেক ডেভেলপ করেছে, তো ফোনই হোক, রেডিও হোক, টিভি হোক, বা বিশেষ করে সামাজিক মাধ্যমগুলোতে হোক, ব্যাপক পরিমাণে সতর্কতা ছড়িয়ে দিতে হবে যে ঘূর্ণিঝড় আসছে। তার সঙ্গে আরও কি পয়েন্টস আমরা অ্যাড করতে পারি? যে জনসাধারণের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া, যেখানে ঘূর্ণিঝড় হবে আমরা খুব সহজে আগে মেজারমেন্ট করে ফেলতে পারি এখন আধুনিক ব্যবস্থায়, যে কোন এরিয়া দিয়ে ঘূর্ণিঝড় আসবে, তো সেই এরিয়ার মানুষগুলোকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া। এছাড়াও দেখো, অবকাঠামো ব্যবস্থা ও ঝুঁকি হ্রাস করা যায়। এই পর্যায়ে আমরা কী কী পয়েন্টস রাখবো? ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, যেগুলোকে আমরা সাইক্লোন শেল্টার বলি। তো ভারতে প্রচুর পরিমাণ সাইক্লোন শেল্টার নির্মাণ হয়েছে আর কি উপকূলবর্তী অঞ্চলে, সেখানে লোককে সরিয়ে নিয়ে যাওয়া। উপকূলের বাঁধ ও বনায়ন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে উপকূলের বাঁধগুলোকে শক্তিশালী করা এবং বনায়ন করা। বনায়ন করার কারণ কি? যাতে বাঁধগুলো ভেঙে না যায়, বনায়ন করলে ওই গাছের শিকড় ওগুলোকে আটকে রাখতে পারে। নদী ও সমুদ্রের জলের উচ্চতা পর্যবেক্ষণ, এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। যেমন আমফানের সময় যেটা আয়লার সময় হয়েছিল, যে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু জলোচ্ছ্বাসের কারণে আয়লা কিন্তু ব্যাপক ক্ষতি করেছিল। তো সেই সময় খেয়াল রাখতে হবে যে উপকূলে জলোচ্ছ্বাস আছে কিনা বা জলের উচ্চতা কতটা আছে। দেখো, ঘূর্ণিঝড় পরবর্তী পুনরুদ্ধার ও সহায়তা, এখানে দেখো কোনো একটা সাইক্লোনের কিন্তু 3টে পর্যায়ে আমরা দেখতে পাই, যে ঘূর্ণিঝড় আসছে তার আগাম সতর্কতা এবং
ঘূর্ণিঝড় পরবর্তীকালে ঘূর্ণিঝড়ের সময় কী কী সতর্কতা এবং ঘূর্ণিঝড় পরবর্তীকালে আমরা কী কী সতর্কতা নিতে পারি। দেখো এখানে ঘূর্ণিঝড় পরবর্তী পুনরুদ্ধার ও সহায়তা, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পরে আমরা ত্রাণ ও খাদ্যের সরবরাহ করব। যেখানে যেখানে দেখব বিপন্ন মানুষ, সেখানে সেখানে ত্রাণ এবং খাদ্য সরবরাহ করতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই সময় কিন্তু জলের প্রচণ্ড সংকট তৈরি হয়। তাই 8 নম্বর পয়েন্টে আমরা দেখো জল ও বিদ্যুতের সরবরাহ পুনর্ব্যবস্থা করব। জল ও বিদ্যুতের সরবরাহ কিন্তু একান্ত প্রয়োজন। যেমন আমফানের সময় যেটা হয়েছিল, কলকাতাতে কিন্তু বিদ্যুৎ সংযোগ ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়েছিল। এই ব্যাপক ক্ষতির কারণে কিন্তু বহু জায়গায় ভীষণ বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। আর একটা হলো চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা। এখানে কিন্তু এই সময় চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবার দিকটা মাথায় রাখতে হবে এবং চিকিৎসকদের দিয়ে টিম তৈরি করে যেখানে যেখানে বিপন্ন মানুষ আছে সেখানে পৌঁছে দিতে হবে। এরপরে দেখো দীর্ঘমেয়াদী অভিযোজন ও পরিকল্পনা। এর মধ্যে আমরা কী করতে পারি, দেখো সাইক্লোন যেখানে যেখানে হয় সেই সাইক্লোন প্রোন এরিয়াগুলোর মানচিত্র তৈরি করতে হবে এবং সেখানে সেই অঞ্চলগুলোতে উপকূলবর্তী যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে খুব শক্তিশালী করতে হবে। আরও শক্তিশালী উপকূল প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন বাঁধ নির্মাণ, সমুদ্রের তীরে সংরক্ষণ করা, সমুদ্রের জলোচ্ছ্বাস বাড়ছে কিনা সেটার কতটা বাড়ছে সেই পরিকল্পনা, যে বাঁধ নির্মাণ করা, বাঁধের পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা, সামাজিক মনুসৃজন করা। এটা 11 নম্বর পয়েন্ট দেখো জলবায়ু পরিবর্তনের অভিযোজন কর্মসূচি। এখানে আমাদের মনে রাখতে হবে যে স্থানীয় জনগণের জন্য জলবায়ুর সহনশীল বাসস্থানের নির্মাণ ব্যবস্থা করতে, অর্থাৎ জলবায়ু যে পরিবর্তন হচ্ছে তার সঙ্গে ভারসাম্য রেখে কিন্তু বাসস্থানের কিন্তু পরিবর্তন ঘটাতে হবে। উপকূল অঞ্চলে আরও বেশি পরিমাণে গাছ লাগাতে হবে। এই কথাটা বারবার খুব বলা দরকার যে উপকূলবর্তী অঞ্চলে বেশি পরিমাণে গাছ লাগালে কিন্তু আমরা রিভার ব্যাঙ্কের যে ভাঙনগুলো সেগুলো কিন্তু আমরা প্রতিহত করতে পারবো এবং এখানে কিন্তু আমরা সামাজিক বনসৃজন করতেই পারি বা অ্যাগ্রোফরেস্ট্রি যাই বলো সবগুলো কিন্তু আমরা করতে পারি, সেগুলো আমাদেরকে করতে হবে। দেখো আমফান মোকাবেলায় ভারত, বাংলাদেশ সরকার আর আগাম পরিকল্পনা ও প্রতিক্রিয়া ব্যবস্থা বিভিন্নভাবে নিয়েছিল এবং তার ফলে কিন্তু বহু মানুষের প্রাণহানি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছিলো বা প্রাণহানি সেইভাবে ঘটেনি আর কি। তবে আরও কিছু পরিকাঠামোর জোর দেওয়া কিন্তু প্রয়োজন। এইভাবে লিখে আমরা শেষ করব। আর অবশ্যই কিন্তু এরপরে আমরা একটা এরকম মানচিত্র দেওয়া তৈরি করব, যে ধরনের সাইক্লোন তোমাদের এক্সামে আসবে সেটা কিভাবে হয়েছিল সেটা। এছাড়াও আমরা কিন্তু এর একটা কিন্তু তালিকাও তৈরি করতে পারি যে কোন কোন সাইক্লোনগুলো হয়েছিল। এইভাবে কিন্তু আমরা তালিকা তৈরি করলেই কাজটা আরও সহজ হয়ে যাবে। তো দেখো কাজটা আমরা এইভাবে করব। এখন এক্সামে তো আগে কখনো আসেনি, তাই এক্ষুনি বলাও মুশকিল যে তোমাদের জন্য কাজটা কেমন হতে পারে। তো যদি তোমাদের এক্সামে আসে, যে সাইক্লোন নিয়ে আসুক বা যেভাবে আসুক, এই প্যাটার্নটা ফলো করলে কিন্তু তোমরা কাজটা খুব সহজে করতে পারবে। কেমন, পরীক্ষা আসলে তোমাদের ভয়ের কোনো কারণ নেই, এভাবে তোমরা করবে। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো আর খুব ভালো করে পরীক্ষা দিও। সামনেই তোমাদের পরীক্ষা আছে। থ্যাংক ইউ, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।